নমস্কার। পলিসিস্টিক কিডনি ডিজিজ এটা তো বেশ কমন একটা প্রবলেম, আমরা জানি। পলিসিস্টিক কিডনি ডিজিজে আপনারা নিশ্চয়ই জানেন যেটা একটা জেনেটিক অসুখ, এবং কিডনির প্রত্যেকটা আহ, অংশ মানে মেডালা কর্টেক্স দে গট ফিল্ড আপ উইথ দ্য মাল্টিপল সিস্ট। কিডনির আকারে প্রচুর পরিমাণে বড় হয়ে যায় এবং ধীরে 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 ফাংশনিং নেফ্রন মাস অফ দ্য কিডনি অকুপাই করে ফেলে এই সিস্টগুলো। সিস্টগুলো এত বড় হয় বলে তাদের প্রেশারে এবং ফাংশনাল নেফ্রনের মাস কমতে শুরু করে, অ্যান্ড ইভেনচুয়ালি সামবডি ল্যান্ডস ইন অ্যাডভান্স রেনাল ফেলিয়ার। তাদের হয়তো পরবর্তীতে যদি সেই মেডিসিনের দ্বারা সেটা কন্ট্রোল না হয়, তখন আমাদের রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির সাহায্য নিতে হয়। তো এখন যে প্রশ্নটা আমার কাছে দু চারজন পেশেন্ট এসে জিজ্ঞেস করেছিল যে পলিসিস্টিক কিডনি ডিজিজে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত, কি কি সিমটমস এবং কি কি প্রবলেম অ্যারাইজ করে, আজকে পলিসিস্টিক কিডনি ডিজিজের সেই পার্টটা নিয়ে, মানে কমপ্লিকেশনস যেগুলো ন্যাচারালি হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখুন, পলিসিস্টিক কিডনি ডিজিজের সবচাইতে কমন প্রবলেম যেটার জন্য আমাদের দেখেছি বহু ক্ষেত্রে পেশেন্টদের খুব চিন্তা হয়, তাদের ভর্তি করতে হয়, সেটা হচ্ছে সিস্ট হেমারেজ। সিস্ট হেমারেজ মানে এই পলিসিস্টিক কিডনির ভেতরে যে প্রচুর সিস্ট জমে রয়েছে, সেই সিস্টগুলোর ভেতরে খুব সরু সরু সূক্ষ্ম একটা ভাস্কুলার নেটওয়ার্ক থাকে। এবং কিছু কিছু ক্ষেত্রে সেই ভাস্কুলার নেটওয়ার্কগুলোর কখনো কখনো সে ফিজিক্যাল অ্যাসাল্টের জন্য হোক, সাধারণ মুভমেন্টের জন্যই হোক, তার ভেতরে একটা ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি থাকে, অ্যান্ড দ্যাট লিডস টু দ্য সিস্ট হেমারেজ। সিস্ট হেমারেজ হলে কি হয়, কখনো কখনো যদি সেই ব্লিডিংটা মানে সিস্ট হেমারেজ করে পেলভিসে আসে, তাহলে সেই রক্তটা ইউরিনের সঙ্গে আসতে থাকে। সুতরাং ইউ ক্যান গেট হিমাচুরিয়া ডিউ টু সিস্ট হেমারেজ। আর যদি সেই ব্লিডিংটা ধরা যায় ডিপ সিটেড কোনো একটা সিস্টের ভেতর হয়েছে, তাহলে কিন্তু আপনি হিমাচুরিয়া হবে না, সেই ক্ষেত্রে সিস্টটা ডিস্টেন্ডেড হবে, প্রচন্ড রকম ব্যথা হবে। So cyst hemorrhage can present in the two complication. One, either there might be hematuria or there might be pain, dull, aching in nature, and that gives rise to propensity and probability of getting infection. কারণ ব্লাডটা একটা খুব ভালো কালচার মিডিয়াম। এবার যদি সেখানে দেখা যায় যে সিস্ট হেমারেজ হলো, তাহলে ওই ক্লোজ সার্কেসে যখন ব্লাড থাকে তার ভেতরে কোনো একটা ব্যাকটেরিয়া ঢুকতে পারে, সো দ্যাট ফলোড বাই ফিভার। নেক্সট প্রবলেম যেটা হয় পলিসিস্টিক কিডনি ডিজিজ পেশেন্টদের, যেটা সম্পর্কে সবার জানা উচিত, সেটা হচ্ছে কিছু কিছু পলিসিস্টিক কিডনি ডিজিজ পেশেন্টদের স্টোন ফর্ম হতে পারে। কারণ স্টোন ফর্ম হলে স্টোন থেকে তার যারা ইউজুয়াল কমপ্লিকেশন লাইক ইনফেকশন, পেইন, হেমাচুরিয়া সেগুলো হতে পারে। সো পলিসিস্টিক কিডনি ডিজিজ ইজ এ কজ অফ রেনাল স্টোন ফর্মেশন। থার্ড প্রবলেম যেটা পলিসিস্টিক কিডনি ডিজিজ পেশেন্টদের হয়, সেটা হচ্ছে সিস্ট ইনফেকশন। মানে একটা সমস্যা হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজের যে সিস্টগুলো, তার ভেতরে খুব ভালো ব্লাড সাপ্লাই পৌঁছায় না। সুতরাং কোনো কারণে যদি একবার ইনফেকশন ঢুকে পড়ে, তাহলে ট্রিটমেন্ট অফ দ্যাট ইনফেকশন বিকাম ভেরি ট্রিকি, এবং দ্যাট লিডস টু সিরিয়াস প্রবলেম। সুতরাং আমাদের খেয়াল রাখা উচিত, আমরা রেকমেন্ড করি যে অল পলিসিস্টিক কিডনি ডিজিজ পেশেন্ট মাস্ট চেক দেয়ার রুটিন ইউরিন অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ মান্থ। আর তাতে যদি কখনো পাসের বেশি আছে দেখতে পাওয়া যায়, তাহলে যেন ইমিডিয়েটলি তারা কালচার টেস্ট করে বুঝে নেন যে সেখানে কোনো অ্যাক্টিভ ইনফেকশন আছে কিনা। কারণ ইনফেকশনটাকে প্রিভেন্ট করাটা খুব জরুরি। আর যদি একবার ইনফেকশন হয়, তবে তাকে ট্রিটমেন্টের পরেও প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক দীর্ঘদিন খেতে হয়, যাতে এটা বারবার রেকল না করে। অ্যানাদার যেটা খুব সিরিয়াস প্রবলেম কিন্তু খুব কমন নয়, সেটা হচ্ছে টিউমার। অনেক পলিসিস্টিক কিডনি ডিজিজের সিস্টের ভেতরে কিছু অ্যাটিপিক্যাল অ্যান্ড কিছু ব্যাড টিউমার্স ফর্ম হতে পারে। সেই কারণে আমরা মাঝে মাঝে পলিসিস্টিক কিডনি ডিজিজ পেশেন্টদের এমআরআই করে যে সিস্টের আশেপাশের টিস্যুতে কোনো টিউমার এসছে কিনা সেটা খেয়াল করে দেখতে চাই। যদি কোনো দেখা যায় যে টিউমার এসছে, তাহলে ইমিডিয়েটলি দ্যাট হ্যাজ টু বি অ্যাড্রেসড বাই দ্য সার্জিক্যাল ইন্টারভেনশন। এছাড়া ডালেকিং পেইন বিকজ অফ দ্য সিস্ট ডিস্টেনশন হয়েই থাকে। কখনো কখনো সিস্ট রাপচার করে তার থেকে ইন্ট্রাঅ্যাবডোমিনাল ব্লিডিং পর্যন্ত হতে পারে। আমাদের একজন পেশেন্ট ছিল, তার একটা ম্যাসিভ ইন্ট্রাঅ্যাবডোমিনাল ব্লিড হয়েছিল বিকজ দ্য সিস্ট হ্যাজ রাপচার্ড মানে ইনসাইড দ্য অ্যাবডোমেন। তো সেইটা নিয়েও একটু সতর্ক থাকা উচিত। আমরা রেকমেন্ড করি যাদের পলিসিস্টিক কিডনি ডিজিজ রয়েছে, তারা যেন খুব মানে যে সমস্ত হাই ইম্প্যাক্ট গেম টেমে ইনভলভ না হয়। মানে ধরুন একটা ফুটবল খেলতে গেলে সেখানে যদি কোনো রকম সিস্টে চোট লেগে যায়, তাহলে সেখান থেকে কিন্তু ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে। বাড়িতে বাচ্চা থাকলে তাদেরকে কোলে নিয়ে তারা অনেক সময় দাপাদাপি করে একটা ইঞ্জুরি হতে পারে, তার থেকে একটা ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে। পড়ে গেলে সিস্ট ইঞ্জুরি হলে তার থেকে
ব্লিডিং এর সম্ভাবনা থাকে। এইগুলো সম্পর্কে একটু সতর্ক থাকা দরকার। আর আরেকটা জিনিস যেটা না বললেই নয়, সেটা যাদের পলিসিস্টিক কিডনি ডিজিজ রয়েছে তাদের সিস্ট শুধুমাত্র কিন্তু কিডনিতেই আছে তা কিন্তু নয়। দে মাইট হ্যাভ এ সিস্ট ইন দ্য লিভার, সিস্ট ইন দ্য স্পার্মাটিকর্ডস, ওভারিজ, সেমিনাল ভেসিকল, প্যানক্রিয়াস। আর এই সিস্টগুলোতেও কিন্তু কখনো কখনো যে কমপ্লিকেশনগুলো আমাদের কিডনিতে দেখি সেগুলো হতে পারে। আর রেয়ারলি পলিসিস্টিক কিডনি ডিজিজ পেশেন্টদের ডাইভার্টিকুলার ডিজিজ থাকে, সুতরাং গাঁট থেকে বা ইন্টেস্টিন থেকে ব্লিডিং এর সম্ভাবনা থাকে। মাইট্রাল ভালভ প্রোল্যাপস থাকে, সেখান থেকে একটু কখনো কখনো মাইট্রাল ভালভের ডিসফাংশন হয়ে শ্বাসকষ্ট বা হার্ট ডিসফাংশন হতে পারে। আর যেটা সবচাইতে সিরিয়াস, যেটা নিয়ে আমরা খুব অরিড থাকি, সেটা হচ্ছে অ্যানিউরিজম ইন দ্য ব্রেইন। পলিসিস্টিক কিডনি ডিজিজ থাকলে তাদের এই সার্কেল অফ উইলিসে বেশ কিছু অ্যানিউরিজম ফর্ম হওয়ার সম্ভাবনা থাকে। আর এই ব্রেন অ্যানিউরিজমের সমস্যাটা হচ্ছে যদি একবার সেটা ব্লিড করে তাহলে ইট ক্যান লিড টু দ্য লাইফ থ্রেটানিং কমপ্লিকেশন। সুতরাং অল পলিসিস্টিক কিডনি ডিজিজের পেশেন্টদের আমরা রেকমেন্ড করি একবার অন্তত এমআর এনজিও করে এটা দেখে নেওয়া যে ব্রেনে কোনো অ্যানিউরিজম আছে কিনা। যদি ব্রেনের আর্টারিতে কোনো অ্যানিউরিজম থাকে আর তাকে যদি টাইমলি কয়েলিং, আজকাল অনেক সুন্দর সুন্দর ইন্টারভেনশনাল ট্রিটমেন্ট বেরিয়েছে যেখানে সার্জারি দরকার হয় না। আমরা ইন্টারভেনশনাল নিউরোলজিস্ট, ইন্টারভেনশনাল রেডিওলজিস্টরা ওই অ্যানিউরিজমকে কয়েল করে দিতে পারে যাতে তার থেকে ব্লিডিং এর সম্ভাবনা সম্পূর্ণ রকমভাবে কমে যায়। তো ওই পার্টগুলো আমরা যদি করতে পারি, যদি ডিটেক্ট করে এমআরআই করে জানা যায় যে সেরকম একটা সম্ভাবনা রয়েছে, তাহলে তার জন্য প্রিভেন্টিভ প্রিকশনারি মেজার অবশ্যই নেওয়া উচিত টু অ্যাভয়েড ম্যাসিভ ইন্টারসেরিব্রাল হেমারেজ। তো আশা করি আজকের আলোচনাটি একটু গুরুগম্ভীর, কারণ পলিসিস্টিক কিডনি ডিজিজ অসুখটা জেনেটিক, অসুখটা তো ভালো নয়, কিন্তু আমার মনে হয় প্রবলেম তো সবারই থাকবে, কিন্তু আমাদের উচিত সেই সম্পর্কে সম্যক জ্ঞান রেখে কি করে সেই প্রবলেমগুলোকে সলভ করতে পারবো, কি করে তার প্রবলেমটা থেকে কি যা যা বিপদ আসতে পারে তার সম্পর্কে প্রিভেন্টিভ মেজার্স নেব, সেই নলেজটা আহরণ করা। আমি এই ইউটিউবে এই যে বিভিন্ন বিষয়গুলো আলোচনা করি তার উদ্দেশ্য একটাই, যাতে প্রত্যেকটি মানুষ যে বা যারা আমার সংস্পর্শে এসেছেন, আসতে পেরেছেন বা আসতে পারেননি কিন্তু কিডনি বা তাই অ্যালাইড কোনো ডিজিজে ভুগছেন, তাদেরকে কিছুটা হেল্প করা। অ্যান্ড বেস্ট হেল্প হচ্ছে তাকে নলেজ দিয়ে এম্পাওয়ার করা। কারণ ধরুন আমি জানি না যারা আজকে দেখছেন নিশ্চয়ই তাদের মধ্যে কেউ না কেউ হয়তো পলিসিস্টিক কিডনি ডিজিজে ভুগছেন বা তার কোনো নিকটাত্মীয় পলিসিস্টিক কিডনি ডিজিজে ভুগছেন। আজকের এই আলোচনাটা শোনার পর আপনি নিশ্চয়ই সচেতন হবেন যে যে প্রিভেন্টিভ জিনিসগুলোর কথা আমি বললাম, যেমন ধরুন রুটিন ইউরিন ইনফেকশন আছে কিনা সেটা চেক করা, হাই ইম্প্যাক্ট কোনো স্পোর্টস বা যাতে আমার সিস্টেমের মধ্যে চোট না লাগে সেই রকম কোনো অ্যাক্টিভিটিতে না ইনভলভ হওয়া, একটা এমআর এনজিও করে দেখে নেওয়া যে ব্রেনে কোনো অ্যানিউরিজম আছে কিনা। সেটা যদি টাইমলি তার যদি ইন্টারভেনশন না করা যায় তাহলে এনি টাইম এনি মেজর ক্যাটাস্ট্রফিক রিস্ক হতে পারে। সেকেন্ড, এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপির মতো সিম্পল একটা টেস্ট করে বুঝে নেওয়া যে আমাদের কোনো ডাইভার্টিকুলাম আছে কিনা। তো এই চারটে প্রিভেন্টিভ মেজার্স যদি নেওয়া যায় তাহলে প্রবাবল কমপ্লিকেশনসগুলো থেকে আপনি আপনাকে বাঁচাতে পারবেন। আর আপনি ভালো থাকলে, সুস্থ থাকলে আমি খুব আনন্দিত হব। আর এই নলেজগুলো তো অনেকের মধ্যে থাকে না বলেই সমস্যাগুলো হয়। এই জন্য আমার সাজেশন যে যারা পলিসিস্টিক কিডনি ডিজিজে ভুগছেন আপনারা প্লিজ এই কয়েকটা বেসিক ওয়ার্কআপ করে নেওয়া, একটা ইউরিনের রুটিনারি, এবং এটা প্রত্যেক মাসে একবার করে চেক করে দেখে নেওয়া, আল্ট্রাসাউন্ড করে একবার দেখে নেওয়া যে আর কোথায় কোথায় সিস্ট রয়েছে, ইকোকার্ডিওগ্রামে মাইট্রাল ভালভ প্রোলাপস আছে কিনা দেখে নেওয়া, আর একটা এমআর এনজিও বলে একটা পরীক্ষা হয় সেটা করে বুঝে নেওয়া যে ব্রেনে কোনো অ্যানিউরিজম আছে কিনা ব্রেনের আর্টারিতে। যদি থাকে সেটা খুব সিরিয়াস, তার ইমিডিয়েটলি তার অ্যাকশন নিতে হবে। আর যদি কোনো কারণে পায়খানার সাথে রক্ত এসে থাকে বা হিমোগ্লোবিন বাড়ছে না এরকম হয়, তাহলে একটা কোলোনোস্কোপি এন্ডোস্কোপি করে দেখে নেওয়া যে ডায়াবেটিকুলার ডিজিজ কিছু আছে কিনা। তো এই কটা প্রোটেক্টিভ মেজার্স, তার পাশাপাশি যদি কিডনি সংক্রান্ত যে তথ্য, ওষুধপত্র সব আমরা দিই সেগুলো ফলো করলে সার্বিকভাবে একটা মানুষ ভালো থাকবে। আমাদের উদ্দেশ্য তো মানুষটাকে পুরো ভালো রাখা, শুধু কিডনিটা ভালো রাখা নয়। তো সেই জন্য এই অসুখগুলোর কিডনি এবং তার বাইরের প্রত্যেকটা অর্গানে কি কি প্রবলেম করতে পারে সেই সম্পর্কে যদি আমরা ওয়াকিবহাল থাকি এবং টাইমলি প্রিভেন্টিভ স্টেপস নিই তাহলেই আমরা ভালো থাকবো। দ্যাটস ইট। ভালো থাকুন, সুস্থ থাকুন,